শুক্রবারের মধ্যেই বৈঠক সম্ভব বলে মনে করছেন আমেরিকার প্রেসিডেন্ট। ইরানের প্রস্তাবের অপেক্ষায় ডোনাল্ড ট্রাম্প। আলোচনার পথে ৩টি বাধা দেখছে তেহরান। ইরানের আরও ৩টি ট্যাঙ্কার জব্দ করেছে আমেরিকা। সহজেই কাটছে না হরমুজ সংকট, মাইন সরাতে লাগবে ৬ মাস। আমেরিকার নৌবাহিনী প্রধান বরখাস্ত। যুদ্ধবিরতির মাঝেই লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিক সহ ৫ জন নিহত। মধ্যপ্রাচ্য সংকটের সবশেষ খবর জানাতে আপনাদের সাথে আছি আমি ঝুমি রহমান। ইরানের সাথে আমেরিকার দ্বিতীয় দফা শান্তি আলোচনা শুক্রবারের মধ্যেই শুরু হওয়া সম্ভব বলে মনে করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন এই বৈঠক ইসলামাবাদেই হতে পারে। এদিকে ইরান জানিয়েছে তারা পরিস্থিতি বুঝে বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত নেবে। ইরানের সাথে আমেরিকার বৈঠক নিয়ে যখন ধোঁয়াশা বাড়ছে, ঠিক এমন সময় শান্তি আলোচনা নিয়ে বড় বার্তা দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩৬ থেকে ৭২ ঘন্টার মধ্যে আমেরিকা এবং ইরানের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা আছে বলে মন্তব্য করেছেন তিনি। আমেরিকার সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টের দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আলোচনার সম্ভাবনা রয়েছে, ইসলামাবাদে এই বৈঠক হতে পারে। একদিন আগে ইরানের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। মূলত যুদ্ধ বন্ধে ইরানকে ঐক্যবদ্ধ হয়ে প্রস্তাব দেওয়ার সুযোগ দিতেই এই মেয়াদ বাড়ানো হয়েছে বলে তিনি জানান। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরান আমেরিকার সাথে আলোচনা প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে কিনা সে বিষয়ে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে তেহরান। তিনি জোর দিয়ে বলেন, পরিস্থিতি অনুকূল হলে জাতীয় স্বার্থ রক্ষার জন্য কূটনীতির পথ অনুসরণ করা হবে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজ মন্তব্য করেছেন, আমেরিকার সাথে যুদ্ধবিরতির অনুরোধ করেনি তেহরান। ইরানের সাথে আলোচনায় ট্রাম্প সময়সীমা বাড়িয়ে পুরোপুরি দরজা বন্ধ না করে খোলা রেখেছেন। পরিস্থিতি এখন অনেকটাই নির্ভর করছে ইরানের উপর। তারা যদি সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হন তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও দেশটির উপর অর্থনৈতিক চাপ অব্যাহত রেখেছে আমেরিকা। হোয়াইট হাউস জানিয়েছে, আলোচনা টেবিলে ইরানের পক্ষ থেকে একটি সমন্বিত প্রস্তাবের অপেক্ষায় আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান বলছে, নিষেধাজ্ঞা, হুমকি আর প্রতিশ্রুতি ভঙ্গই আলোচনার প্রধান বাধা। ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বর্তমান অবস্থান পরিষ্কার করলেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। তিনি জানান, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ থেকে একটি একক ও ঐক্যবদ্ধ প্রস্তাবের অপেক্ষায় রয়েছেন। ইরানের অভ্যন্তরীণ নীতি নির্ধারণে মতভেদ রয়েছে বলেও দাবি করছে ওয়াশিংটন। প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে নমনীয়তা দেখাচ্ছেন। আমরা লক্ষ্য করছি যে ইরানের নীতি নির্ধারণী পর্যায়ে বর্তমানে অভ্যন্তরীণ কিছু মতভেদ রয়েছে। তবে প্রেসিডেন্ট তেহরানের পক্ষ থেকে একটি ঐক্যবদ্ধ জবাবের অপেক্ষায় আছেন। এই জবাবের জন্য প্রেসিডেন্ট নিজে কোনো নির্দিষ্ট সময়সীমা বা ডেডলাইন বেঁধে দেননি। পরবর্তী পদক্ষেপের সময় নির্ধারণের বিষয়টি পুরোপুরি তার উপরই নির্ভর করছে। সামরিক হামলা বন্ধ থাকলেও ইরানের বন্দর ও সমুদ্র সীমায় আমেরিকার নৌ অবরোধ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা বহাল রয়েছে। হোয়াইট হাউসের দেওয়া তথ্য অনুযায়ী এই অবরোধের ফলে ইরান প্রতিদিন গড়ে $50 কোটি রাজস্ব হারাচ্ছে। বিশেষ করে তেলের বাজারে দেশটির প্রবেশাধিকার এখন প্রায় রুদ্ধ। অপারেশন ইকোনমিক ফিউরি এবং নৌ অবরোধ সফলভাবে চলছে। ইরান তেল রপ্তানি করতে পারছে না। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রয়োগ করা এই অর্থনৈতিক চাপের কারণে তারা এখন অভ্যন্তরীণ ব্যয় মেটাতেও হিমশিম খাচ্ছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আলোচনার পথে 3টি প্রধান বাধার কথা উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি জানান, প্রতিশ্রুতি ভঙ্গ, অর্থনৈতিক অবরোধ এবং হুমকির মুখে প্রকৃত সংলাপ সম্ভব নয়। ওয়াশিংটনের বর্তমান নীতিকে স্ববিরোধী আখ্যা দিয়ে তিনি বলেন, আমেরিকার কথা ও কাজের মিল না থাকায় আলোচনার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন নৌ অবরোধ জারি রেখে কোনো যুদ্ধবিরতি কার্যকর হতে পারে না। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলের সামরিক তৎপরতা বন্ধ এবং আমেরিকার অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার কোনো সুযোগ নেই। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। হরমুজ প্রণালী নিয়ে অনিশ্চয়তা কাটছেই না। ইরান যুদ্ধ স্থগিত হলেও এই পথ স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগতে পারে। শুধু মাইন সরাতেই লাগবে 6 মাস। এতে বৈশ্বিক জ্বালানি তেলের বাজার আরও সংকটে পড়তে পারে। এরই মধ্যে হরমুজ প্রণালীতে মাইন অপসারণে প্রস্তুতির কথা জানিয়েছে ইটালি। এদিকে ইরানের দাবি না মানলে হরমুজ কোনো দিন খুলবে না বলে সতর্ক করেছে তেহরান। আমেরিকা ইরান শান্তি আলোচনা এখনো অস্পষ্ট। একই সাথে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কবে স্বাভাবিক হবে তাও অনিশ্চিত। পেন্টাগনের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট বলছে, হরমুজ প্রণালীতে ইরান যেসব মাইন পুঁতে রেখেছে সেগুলো অপসারণে অন্তত 6 মাস সময় লাগতে পারে। কিন্তু ওয়াশিংটন পোস্টের এমন প্রতিবেদন অস্বীকার করেছে পেন্টাগন। এদিকে হরমুজ নিয়ে আমেরিকার সাথে সুর মেলাতে শুরু করেছে পশ্চিমা দেশগুলো। ব্রিটেন এবং ফ্রান্স হরমুজ নিয়ে একটি সামরিক পরিকল্পনা করেছে। এরই মধ্যে লন্ডনে 2 দিনব্যাপী একটি সামরিক সম্মেলনে অংশ নিচ্ছে 30টির বেশি দেশ। এদিকে ইরান যুদ্ধে চলমান সংঘাত কমলে হরমুজ প্রণালীতে মাইন অপসারণ কার্যক্রমে অংশ নেওয়ার প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে ইতালি নৌবাহিনী। বুধবার দেশটির সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। আমেরিকা এবং ইরানের পাল্টাপাল্টি অবরোধে আবারও অস্থির বৈশ্বিক জ্বালানি বাজার। হরমুজ প্রণালীতে 3টি জাহাজ আক্রান্ত হওয়ার খবরে বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ছাড়িয়েছে $103। এদিকে হরমুজ প্রণালী আবারও উন্মুক্ত করা অসম্ভব বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, যুদ্ধবিরতির কোনো অর্থই থাকে না যদি তা নৌ অবরোধের মাধ্যমে লঙ্ঘিত হয় এবং বিশ্ব অর্থনীতিকে জিম্মি করা হয়। তিনি অভিযোগ করেন, সব ফ্রন্টে ইহুদিবাদী আগ্রাসন বন্ধ না হলে পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এশিয়ার জলসীমায় ইরানের অন্তত 3টি তেলের ট্যাঙ্কার জব্দ করেছে আমেরিকার সামরিক বাহিনী। ভারত, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার জলসীমার কাছ থেকে এসব ট্যাঙ্কার আটকের পর সেগুলোর গতিপথ পরিবর্তন করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড। ইরানে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রায় 2 মাস। এর মধ্যেই চলছে ভঙ্গুর এক যুদ্ধবিরতি। নতুন করে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইরানকে চাপে রাখতে চলছে হরমুজ প্রণালীতে আমেরিকার কঠোর অবরোধ। হরমুজ প্রণালী থেকে দূরে এশিয়ার জলসীমায় ইরানের পতাকাবাহী 3টি তেলের ট্যাঙ্কার আটক করেছে আমেরিকা। বুধবার জাহাজ চলাচল ও নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, আটকের পর ভারত, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার জলসীমা থেকে ট্যাঙ্কারগুলোকে সরিয়ে নেয় আমেরিকার সামরিক বাহিনী। মেরিন ট্রাফিক তথ্যের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, আটক জাহাজগুলোর মধ্যে একটি ছিল ইরানের পতাকাবাহী সুপার ট্যাঙ্কার ডিপ সি, যেটিতে আংশিকভাবে অপরিশোধিত তেল ছিল। সবশেষ 1 সপ্তাহ আগে মালয়েশিয়া উপকূলের কাছে দেখা যায় জাহাজটিকে। এছাড়া ইরানের পতাকাবাহী ছোট জাহাজ 7কেও আটক করা হয়েছে, যেটির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ছিল 10 লাখ ব্যারেল এবং এর 65% বহন করছিল জাহাজটি। শিপ ট্র্যাকিং ডেটা থেকে জানা গেছে, ট্যাঙ্কারটিকে সবশেষ 1 মাস আগে মালয়েশিয়া উপকূলের কাছে দেখা যায়। ইরানের পতাকাবাহী সুপার ট্যাঙ্কার ডোরেনাকেও 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহনের সময় আটক করেছে আমেরিকার সামরিক বাহিনী। এই ট্যাঙ্কারটিকে 3 দিন আগে দক্ষিণ ভারত উপকূলে দেখা যায়। অবরোধ ভাঙার চেষ্টা চালানোর সময় সেটিকে ভারত মহাসাগরে আটক করে আমেরিকার সামরিক বাহিনী। বর্তমানে জাহাজটিকে আমেরিকার একটি ডেস্ট্রয়ার পাহারায় রেখেছে বলে নিশ্চিত করেছে সেন্ট্রাল কমান্ড। রবিবার ইরানের অপরিশোধিত তেল কেনার ওপর আমেরিকার ছাড়ের মেয়াদ শেষ হওয়ার আগে ভারতে ইরানি তেলের চালান খালাস করতে ব্যর্থ হয় জাহাজটি। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী জাহাজটিকে সবশেষ শুক্রবার ভারতের পশ্চিম উপকূলে দেখা গিয়েছিল।
আমেরিকার সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, অবরোধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 29টি জাহাজকে বন্দরে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, মাইন বিস্ফোরণের ঝুঁকি এড়াতে হরমুজ প্রণালী থেকে দূরে উন্মুক্ত সমুদ্রে ইরানের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার কৌশল নিয়েছে আমেরিকার সামরিক বাহিনী। অন্যদিকে ইরানও পাল্টা পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা দিতে গুলিবর্ষণের মতো ঘটনা ঘটাচ্ছে। বুধবার ইরানের পক্ষ থেকে জানানো হয়, তারা হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগর ছাড়ার সময় 2টি কন্টেইনার জাহাজ আটক করেছে। যুদ্ধ শুরু হওয়ার পর এটি ইরানের প্রথম জাহাজ জব্দের ঘটনা। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকার নৌবাহিনী প্রধান জন ফেলনকে অব্যাহতি দেওয়া হয়েছে। জাহাজ নির্মাণ খাতের সংস্কার নিয়ে মতপার্থক্য এবং প্রশাসনিক সমন্বয়হীনতার অভিযোগে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের সিদ্ধান্তে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত নৌপ্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাহিনীর উপপ্রধান হাংকাও। আমেরিকার নৌবাহিনী প্রধান জন ফেলানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অব্যাহতির এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। সিএনএন জানিয়েছে, জাহাজ নির্মাণ খাতের সংস্কারে ধীরগতির কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ জন ফেলানের ওপর অসন্তুষ্ট ছিলেন। বিশেষ করে নতুন জাহাজ নির্মাণের কাজ দ্রুত শেষ করার যে পরিকল্পনা সরকারের ছিল, তা বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিশেষ করে নতুন জাহাজ নির্মাণের কাজ দ্রুত শেষ করার যে পরিকল্পনা সরকারের ছিল, তা বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তবে রয়টার্সের প্রতিবেদনে এই বিদায়ের পেছনে আরও কিছু কারণ উঠে এসেছে। পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে ফেলানের দীর্ঘদিনের মতবিরোধ ছিল। বিশেষ করে যুদ্ধমন্ত্রী ও তার ডেপুটির সাথে ফেলানের কাজের সমন্বয় হচ্ছিল না। এছাড়া ফেলানের দপ্তরের অনিয়ম নিয়ে একটি সরকারি তদন্তও চলছিল। 2024 সালের শেষের দিকে জন ফেলানকে এই পদের জন্য বেছে নেন ডোনাল্ড ট্রাম্প। তিনি মূলত একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সফল বিনিয়োগকারী। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী তহবিলের অন্যতম বড় দাতা হিসেবেই তিনি পরিচিত। তবে সামরিক বাহিনীতে কাজ করার কোনো পূর্ব অভিজ্ঞতা তার ছিল না। নৌবাহিনীতে সংস্কার আনতে তাকে নিয়োগ দেওয়া হলেও ইরান ও ভেনেজুয়েলায় চলমান উত্তেজনার মাঝে তার এই বিদায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। গত কয়েক সপ্তাহে আমেরিকার প্রতিরক্ষা বিভাগে বড় ধরনের রদবদল হয়েছে। এরই মধ্যে যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ, সেনাবাহিনীর শীর্ষ জেনারেল র্যান্ডি জর্জ সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। এছাড়া অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি এবং হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোমকেও সম্প্রতি তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এবার নৌবাহিনী প্রধানের বিদায়কে সেই ধারাবাহিক পরিবর্তনেরই অংশ হিসেবে দেখা হচ্ছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। 10 দিনের অস্থায়ী যুদ্ধবিরতির চুক্তির মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় এক সাংবাদিক সহ অন্তত 5 জন নিহত হয়েছেন। এই ঘটনাকে পরিকল্পিত যুদ্ধাপরাধ বলছে লেবানন সরকার। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন, সীমান্ত অতিক্রম করে ইসরায়েলি উগ্রবাদীদের অনুপ্রবেশ এবং জাতিসংঘের শান্তিরক্ষী নিহতের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননের আতিতিরি গ্রামে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান স্থানীয় সংবাদ মাধ্যম আল আকবার এর সাংবাদিক আমাল খলিল। হামলায় আরও 5 জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন বেশ কয়েকজন। অভিযোগ উঠেছে, সাংবাদিকরা যে ভবনে আশ্রয় নিয়েছিলেন সেখানেই সরাসরি হামলা চালানো হয় এবং পরবর্তীতে উদ্ধার কাজেও বাধা দেয় ইসরায়েলি বাহিনী। এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। তিনি জানান, সাংবাদিকদের লক্ষ্য করা এখন একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। লেবাননের ন্যাশনাল কাউন্সিলের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির 3 দিনেই 428টি ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক আদালতে এই অপরাধের বিচার চাইবে বৈরুত। চলমান উত্তেজনার মাঝেই বুধবার রাতে একদল ইসরায়েলি উগ্রপন্থী সীমান্ত পার হয়ে দক্ষিণ লেবাননে প্রবেশ করে এবং বসতি স্থাপনের ডাক দেয়। প্রায় একই সময়ে সিরিয়া সীমান্তেও একই ধরনের অনুপ্রবেশের ঘটনা ঘটে। পরবর্তীতে ইসরায়েলি সেনাবাহিনী তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
এদিকে লেবাননে শান্তিরক্ষী মিশনে থাকা ফরাসি কন্টিনজেন্টের আরও এক সদস্যের মৃত্যু হয়েছে। 18 এপ্রিল ইসরায়েলি হামলায় গুরুতর আহত এই সেনা ফ্রান্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। জাতিসংঘের মুখপাত্র এই ঘটনাকে অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছেন। রবিবারে শেষ হতে যাওয়া 10 দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে বৃহস্পতিবার ওয়াশিংটনের দ্বিতীয় দফায় আলোচনায় বসছে লেবানন ও ইসরায়েল। 43 বছর পর দুই দেশের মধ্যে এই উচ্চ পর্যায়ের বৈঠককে সংকট সমাধানের শেষ চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরান যুদ্ধের মধ্যেই নতুন সংকটের মুখে ইসরায়েল। রাশিয়া সফরে যাওয়া ইসরায়েলিদের আটক করেছে মস্কো। টাইমস অফ ইসরায়েল, টিআরটি সহ একাধিক গণমাধ্যমে এই খবর উঠে এসেছে। রাশিয়া সফরে যাওয়া ইসরায়েলিদের আটক করছে পুতিন প্রশাসন। সোমবার তেল আবিবের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। তুর্কি ভিত্তিক গণমাধ্যম টিআরটি জানায়, মস্কোর দোমোদেদভো বিমানবন্দরের পাসপোর্ট কন্ট্রোল কর্তৃপক্ষের হাতে অন্তত 40 ইসরায়েলি আটক হন। প্রায় 5 ঘণ্টা বিমানবন্দরে আটকে থাকেন তারা। এ সময় পুতিন প্রশাসনের তীব্র জেরার সম্মুখীন হওয়ার অভিযোগ এনেছেন এসব ইসরায়েলি। আটক হওয়া এসব ইসরায়েলিদের মধ্যে শিশুরাও ছিল বলে দাবি উঠেছে। বেশ কয়েকজনের রাশিয়া ও ইসরায়েলের দ্বৈত নাগরিকত্বও রয়েছে। নিরাপত্তা কর্মীরা এসব ভ্রমণকারীদের ব্যক্তিগত মোবাইল ফোন ঘাঁটাঘাঁটি করেন। প্রশ্ন করেন ইরান ইসরায়েলের চলমান যুদ্ধ নিয়েও। আটক হওয়া ইসরায়েলিদের অভিযোগ, ইরানকে রাশিয়ার মিত্র জানিয়ে তেহরানের শত্রুদের মস্কো একই দৃষ্টিতে দেখে বলে মন্তব্য করেন নিরাপত্তা কর্মীরা। রাশিয়ায় ইসরায়েলিদের ভ্রমণকে ভালোভাবে নেওয়া হবে না বলেও জানান তারা। এমনকি ইসরায়েলিদের রেস্টরুম ব্যবহার করতে দেয়া হয়নি, এমন অভিযোগও আনা হয়েছে তেল আবিবের পক্ষ থেকে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে মস্কো। ইসরায়েলে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি ভিক্টরভ ইসরায়েলিদের আটক ও জেরার দাবি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ইসরায়েল বেন গুরিয়ন বিমানবন্দরে ভ্রমণকারীদের সাথে যে আচরণ করে সে তুলনায় রুশ বর্ডার গার্ডদের আচরণ কিছুই নয়। তেল আবিবের সাথে পারস্পরিক ভ্রমণ সংক্রান্ত আলোচনার জন্য রাশিয়া প্রস্তুত বলেও জানান এই কূটনীতিক। ইসরায়েলিদের রাশিয়া ভ্রমণে তেল আবিবের সতর্কতা জারি রয়েছে। দোমোদেদভো বিমানবন্দরের এই ঘটনাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার। কয়েক বছর ধরেই রাশিয়ার সাথে ইসরায়েলের টানাপোড়েন বেড়েছে। আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানকে রুশ সহায়তার অভিযোগও উঠেছে। সাম্প্রতিক এই ঘটনার পর টাইমস অফ ইসরায়েলের এক নিবন্ধে বলা হচ্ছে, ইসরায়েল ও দেশটির নাগরিকদের ঘৃণা করে রাশিয়া, আর এটি এখন কোনো বিস্ময় নয়। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পড়েছে। তবে অন্যান্য দেশের চেয়ে অনেকটাই ভিন্ন আচরণ করছে মিশর। দেশটি এখনও এই যুদ্ধের সরাসরি লক্ষ্যবস্তু হয়নি। আবার ইসরায়েল আমেরিকার নিন্দা বা কূটনীতি নিয়েও মিশরের তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি। ইরানের বিরুদ্ধে আমেরিকা ইসরায়েলের যুদ্ধের মাশুল দিচ্ছে মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলো। সরাসরি আক্রমণের শিকার হয়েছে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, আরব আমিরাত, কাতারের মতো দেশগুলো। সিরিয়া, ইরাক, লেবাননও দেখছে সংঘাত। কূটনীতি ও ইসরায়েল বিরোধিতায় সোচ্চার হয়ে উঠেছে তুর্কিও। তবে এই যুদ্ধে অনেকটাই নীরব মুসলিম আরেক দেশ মিশর। যুদ্ধের শুরুতেই জর্ডান ও উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলার নিন্দা জানায় মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়। গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসির সাথে ঐকমত প্রকাশ করলেও পরে তুর্কি পাকিস্তানের মতো নিরপেক্ষ ভূমিকায় ফেরত যায় কায়রো। আঞ্চলিক বিশ্লেষকরা মিশরের এই পররাষ্ট্রনীতিকে উদারপন্থী বলে মত দিলেও অনেকের কাছে এই অবস্থান বিপজ্জনক পরিবর্তন বলেই মনে হচ্ছে। যুদ্ধে যারাই জড়াক বা এর ফলাফল যাই হোক না কেন, তীব্র অর্থনৈতিক দুর্দশাগ্রস্ত দেশটিতে এর প্রভাব পড়তে বাধ্য। তাই কৌশলগত অবস্থানে সরাসরি সংঘাতের বাইরে থাকতে চাইছে কায়রো। তবে মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত মিশর সম্প্রতি যুদ্ধবন্ধে পাকিস্তান ও তুর্কির প্রতিনিধিদের সাথে একাধিক বৈঠক করেছে। ইরানের চেয়ে 3টি দেশেরই আমেরিকার সাথে সংশ্লিষ্টতা বেশি, বিশেষ করে সামরিক দিক দিয়ে।
বিশ্লেষকরা বলছেন প্রায় $169 বিলিয়ন ঋণ নিয়ে মিশরের অর্থনীতি এখন খুবই দুর্বল। যুদ্ধে রপ্তানি, বিদেশি বিনিয়োগ, প্রবাসী ও পর্যটন আয় কমে এসেছে। তাই যুদ্ধের সরাসরি আঁচ এড়াতে চাইছে দেশটি। সিসি সরকার জানে যুদ্ধের প্রত্যক্ষ বা পরোক্ষ ব্যয়ের ভার বহন করতে সক্ষম নয় তারা। তাই আমেরিকা ও উপসাগরীয় দেশগুলোর সাথে ভালো সম্পর্ক থাকা মিশর মধ্যস্থতার ভূমিকায় সক্রিয় হচ্ছে। ইসরায়েলের সাথেও যোগাযোগ রয়েছে দেশটির। কায়রো কয়েক বছর ধরেই সম্পর্ক এগিয়েছে তেহরানের সাথেও। গাজায় যুদ্ধবন্ধের মধ্যস্থতা করা ও ট্রাম্পের শান্তি সম্মেলনের আয়োজন করে মিশর বুঝতে পেরেছে অশান্ত মধ্যপ্রাচ্যে মধ্যস্থতাই লাভজনক কৌশল। তাই যুদ্ধ দীর্ঘায়িত না করে নিজের অর্থনীতি বাঁচানো, ইসরায়েলের অতি শক্তিশালী হয়ে ওঠা ঠেকানো এবং মিত্রদের খুশি রাখার মতো বহুমুখী লক্ষ্য নিয়ে মাঠে নামছে সিসি সরকার। অথচ মুসলিম দেশগুলোর মধ্যে সামরিক শক্তিতে মিশর অন্যতম। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য মতে বিশ্বের 145টি দেশের মধ্যে এই খাতে মিশরের অবস্থান 19তম। ইসরায়েলের প্রতিবেশী দেশটিকে সামরিক শক্তির কারণে আফ্রিকার সিংহ বলা হয়। তবে গাজায় ইসরায়েলের 2 বছরের আগ্রাসনেও মিশরের এমন নীরব ভূমিকায় সমালোচনার জোয়ার উঠেছিল। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। তেলের অর্থ থাকলেও তার নিয়ন্ত্রণ নেই বাগদাদের হাতে। এই অর্থের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে ওয়াশিংটন। ফলে ইরাকের অর্থনীতি থেকে শুরু করে রাজনীতি সব ক্ষেত্রেই আমেরিকার অলিখিত কর্তৃত্ব চলছে। ইরানপন্থী মিলিশিয়া দমনে নগদ ডলারের চালান আটকে দিয়ে দেশটিকে খাদের কিনারায় ঠেলে দিয়েছেন ট্রাম্প প্রশাসন। তেল বিক্রির অর্থ ব্যয়ের ন্যূনতম সার্বভৌমত্ব নেই ইরাকের। দেশটির এই আর্থিক পরাধীনতাকেই এখন ভূরাজনৈতিক হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে ওয়াশিংটন। মূলত তেহরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোকে কোণঠাসা করতে বাগদাদে ডলারের সরবরাহ বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রায় $50 কোটি একটি বড় নগদ চালানের পথ আটকে দিয়ে হোয়াইট হাউস স্পষ্ট বুঝিয়ে দিল ইরাকের অর্থনীতির চাবিকাঠি এখনও আমেরিকার নিয়ন্ত্রণেই। ফ্রান্স 24-এর এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। ওয়াল স্ট্রিট জার্নালকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ থেকে নগদ অর্থ নিয়ে বাগদাদে যাওয়ার কথা ছিল একটি বিশেষ কার্গো বিমানের, কিন্তু শেষ মুহূর্তে বাতিল করা হয় সেই যাত্রা। ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর এ নিয়ে দ্বিতীয়বার ইরাকে নগদ অর্থের চালান আটকে দিল ওয়াশিংটন। আমেরিকার দাবি, ইরাকের মাটিতে সক্রিয় ইরানপন্থী মিলিশিয়ারা ক্রমাগত আমেরিকার স্থাপনা ও পার্শ্ববর্তী দেশগুলোতে হামলা চালাচ্ছে। তেহরানের মদতপুষ্ট এই গোষ্ঠীগুলোর লাগাম টেনে ধরতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। 2003 সালে সাদ্দাম হোসেনের পতনের পর থেকেই ইরাকের তেল বিক্রির সব অর্থ জমা থাকে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে। আন্তর্জাতিক পাওনাদাররা যেন ইরাকের অর্থ জোর করে হাতিয়ে নিতে না পারে, সেই লক্ষ্যেই এক চুক্তির আওতায় ফেডারেল ব্যাংকের জিম্মায় রাখা হয় ওই অর্থ। প্রতি বছর প্রায় $13 বিলিয়ন ইরাকে পাঠায় ফেডারেল রিজার্ভ। এই অর্থ দিয়েই চলে ইরাকের 60 লাখ সরকারি কর্মচারীর বেতন ও রাষ্ট্রীয় ব্যয়। তবে শুধু অর্থনীতি নয়, ইরাকের রাজনীতিও নিয়ন্ত্রণ করতে চাইছেন প্রেসিডেন্ট ট্রাম্প। দেশটির সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকির সম্ভাব্য প্রত্যাবর্তন ঠেকাতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রুথ সোশ্যালে তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরান ঘেঁষা কোনো সরকার ক্ষমতায় এলে ইরাক আমেরিকার কাছ থেকে আর কোনো সহায়তা পাবে না। ট্রাম্পের স্পষ্ট কথা, মেক ইরাক গ্রেট অ্যাগেইন সফল করতে হলে বাগদাদকে চলতে হবে ওয়াশিংটনের ছকেই। ইরাকের অর্থনীতি মূলত নগদ অর্থ নির্ভর। ফলে ডলারের এই সরবরাহ বন্ধ থাকলে দেশটিতে দেখা দিতে পারে চরম মুদ্রাস্ফীতি আর বেতন সংকট। ওয়াশিংটন আর তেহরানের এই ভূরাজনৈতিক দড়ি টানাটানির মাঝে খাদের কিনারে সাধারণ ইরাকিরা। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জলবায়ু নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছে পরিবেশবাদী সংগঠন এক্সটিংশন রেবেলিয়ন। নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ারের সামনে এই বিক্ষোভ ও রাস্তা অবরোধ কর্মসূচি থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ, ট্রাম্প প্রশাসনের পরিবেশ বিরোধী সিদ্ধান্ত পৃথিবীর জন্য বড় হুমকি। আর্থ ডের স্লোগানে উত্তাল নিউ ইয়র্কের 5th এভিনিউ। ডোনাল্ড ট্রাম্পের জলবায়ু ও পরিবেশ নীতির প্রতিবাদ জানাতে ট্রাম্প টাওয়ারের সামনে অবস্থান নেন এক্সটিংশন রেবেলিয়নের কর্মীরা। এক পর্যায়ে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। নিউ ইয়র্ক পুলিশ বারবার রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও আন্দোলনকারীরা তা উপেক্ষা করেন। Since you have refused to leave the roadway, you will be placed under arrest on the charge of disorderly conduct.
বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আন্দোলনকারীদের মূল নেতা ও বেশ কয়েকজন সমর্থককে আটক করে পুলিশ ভ্যানে তোলা হয়। এ সময় ট্রাম্প প্রশাসনকে পরিবেশ ধ্বংসের জন্য দায়ী করে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, ট্রাম্প প্রশাসন পরিবেশবাদী কর্মীদের ওপর নজরদারি বাড়িয়ে গণতান্ত্রিক অধিকার খর্ব করছে। বিশেষ করে আন্তর্জাতিক জলবায়ু চুক্তি থেকে আমেরিকার সরে যাওয়া এবং পরিবেশগত বিধিনিষেধ শিথিলের কড়া সমালোচনা করেন তারা। তবে প্রশাসন বলছে এসব গোষ্ঠী রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা উস্কে দিচ্ছে। অবশ্য সব বাধা পেরিয়ে পরিবেশ রক্ষায় রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েই কর্মসূচি শেষ করেন আন্দোলনকারীরা। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আজ এই পর্যন্তই। আগামীকাল একই সময়ে আবারও হাজির হব মধ্যপ্রাচ্য সংকটের সবশেষ খবর নিয়ে। আন্তর্জাতিক অঙ্গনের হালনাগাদ খবর জানতে সাবস্ক্রাইব করুন চ্যানেল ওয়ানের ইউটিউব চ্যানেল, ফলো করুন আমাদের ফেসবুক পেজ।